ভাই রে ভাই, শেষে কিনা সতীন। তাই তো বলি এদের মধ্যে সম্পর্কটা এরকম কেন? হ্যাঁ, যে মানে কখনো মনে হচ্ছে একদম চুলু 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 চুলি, কখনো দেখছি চুমু চুমি 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 চুমি, এরকম দেখছি। তো সম্পর্কটা হচ্ছে যে এরা হচ্ছে এক মালি দো ফুল। আরে এ জন্মে নয়, আগের জন্মে। আর সেই জন্য এদের একে অপরের একদম পরিপূরক। আর মধ্যখানে স্যান্ডিকে নিয়ে নেওয়ার যে গল্পটা বলেছিল না, মানে ম্যান্ডি বলছিল যে সবসময় স্যান্ডির প্রশংসা করতো, সবসময় স্যান্ডির প্রশংসা করতো। আমি তাই বলেছি যে তুই তাহলে ওর সঙ্গে প্রেম কর। ব্যাপারটা বুঝেছো? তাহলে ওরা যে একটা কি দেখতে গেছিল না, না অতীত। তো অতীতে নাকি জানতে পেরেছিল, স্যান্ডি নাকি মাথা নেড়ে করে বলেছিল যে ওই যে আমাদের ম্যান্ডি রানী আর আমাদের বোতলমুখী দুজনে নাকি সতীন ছিল আগের জন্মে, ভাবো। আর সেই সতীনগিরিটা এখনও চালাচ্ছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? যাই হোক, হাসিও পায়। মানে এটা আমি সত্যি অস্বীকার করার জায়গা নেই যে ম্যান্ডি একেবারে বোতলের উপরে অবসেসড, সারাক্ষণ বোতল 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 করে যাচ্ছে। এটা আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি। আর এটা বোঝা যায়, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার কাজই হচ্ছে কন্টেন্ট করা, ঠিক আছে? বড় ব্লগারকে নিয়ে কন্টেন্ট করা। আর যেই বড় ব্লগার থেকে মাল্টুটা বেশি ইনকাম হবে তাকে নিয়ে তো পড়ে থাকবেই। আর সেটা বোতলও স্বীকার করে যে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে আমার মাল্টু করি বেশি আসে। হ্যাঁ, অন্যদের নিয়ে করলেও হয়, কিন্তু একটা সময় মারুকে নিয়ে করেছিলাম তখনও মাল্টু বেশি আসছিল, আর এখন ম্যান্ডুকে নিয়ে করছি মাল্টু বেশি আসছে। তো যেখানে মাল্টু বেশি সেখানে ভাই আমি তাকে কন্টেন্ট করবো, কারণ আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেটা আমার হকের মধ্যে পড়ে। কিন্তু এই যে ম্যান্ডু প্রতিদিন বোতল 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 করে, এটা কিসের জন্যে? দুটো কারণে। একটা, ও চায় যে ওকে নিয়ে বোতল কন্ট্রোভার্সি করুক, এটা ও চায়, এবং ওটা ও স্বীকারও করেছিল যখন টিনু সুন্দরীকে নিয়ে বোতল ভিডিও করছিল র্যান্ডমলি, তখন ওটা হট কন্টেন্ট ছিল। তখন ম্যান্ডি নাকি বলেছিল যে আমাকে ভুলে যাস না, এটা বোতলেরই কথা, ঠিক আছে? তার মানে কি, ও জানে যে এই বোতলমুখী যতদিন ওকে নিয়ে কন্ট্রোভার্সিটা করবে ততদিন ও কন্ট্রোভার্সির আপের মধ্যেই থাকবে। আর তার জন্য ও ইচ্ছে করে কন্টেন্ট দেয় বোতলকে নিয়ে, কারণ ও জানে বোতল সেটা ইগনোর করতে পারবে না। এমনি তো ম্যান্ডিকে নিয়ে কন্টেন্ট করছেই, সেটা বাদই দাও, কিন্তু যদি ম্যান্ডি ওকে কন্টেন্ট তুলে দেয় পয়েন্ট ওয়াইজ, তাহলে ও সেই ভিডিও নিয়ে কন্টিনিউ ভিডিও করবে, দরকার পড়লে দুটো তিনটে করে ভাগ করে করবে, কিন্তু ভিডিও করবে। আর সেটাই তো ম্যান্ডি চায়। ম্যান্ডি তো বলে না যে আমি উংলিতে নাচাই, হ্যাঁ আমার কথাতে সবাই নাচে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কথাটা তো সত্যি, কথাটা তো সত্যি, সেটা ইনক্লুডেড বোতলও। কারণ ও তো ইচ্ছে করে কন্টেন্টগুলো দিচ্ছে, এটা তো তোমরা এতদিনে বুঝতে পেরেছো যে ও দিচ্ছে কন্টেন্টটা, ভাই আমাকে নিয়ে কন্টেন্ট করো, আমি মধ্যখানে মধ্যখানে আবার উত্তর দিতে আসবো, তাহলে আরও বেশি কন্টেন্ট হবে। ওই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উত্তর দিয়েছে, আর বোতলকে সব থেকে বেশি উত্তর দিচ্ছে, কারণ ও জানে বোতল ওকে নিয়ে একদম সেই লেভেলের কন্ট্রোভার্সি করে, আর সেটাই ও চায়, ও মজা পায়, ও মজা নেয় ব্যাপারটাতে, কারণ এইভাবেই তো ও পয়সাটা ইনকাম করে। কন্ট্রোভার্সিয়াল ব্লগারও ও জানে যত আমি কন্টেন্ট দেবো, যত আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, তত আলটিমেটলি আমারই লাভ, সে যাই বলুক। আর দেখো, মান সম্মান লজ্জা ঘেন্না প্রেস্টিজ ওসবগুলো ওর কাছে ব্যাপার নয়, মানে আমাদের ম্যান্ডুর কাছে হু কেয়ার্স, ওর কাছে এরকম ব্যাপার, কে কী বলছে হু কেয়ার্স, আমার পয়সা ঢুকছে ব্যাস। ওই যে কালকের বড় বড় লেকচার দিল সামাজিক আর পারিবারিক, যে নিজেকে পরিবারের সঙ্গে ইনক্লুডেড করছে না, অথচ সে পারিবারিক বলছে, সে সামাজিক বলছে, যে অসামাজিক একটা মেয়ে, সে বলছে আমি সামাজিক আর পারিবারিক, আর যেখানে পুঁথিগত শিক্ষার কথা সে একদম বাদই দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেটা ম্যান্ডির ভিডিও অবশ্যই করব। তার আগে আমি যাকে নিয়ে ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে বোতলমুখীকে নিয়ে ভিডিও করতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা, বোতলমুখীর বক্তব্য, ভাই তুই আমার সঙ্গে বেইমানি কেন করেছিস? তুই কেন আমার পিছে ছুরি কেন মেরেছিস? তুই যদি আমাকে এত ভালোই বাসিস তাহলে আমার পিছনে ছুরিটা কেন ভুকলি? কেন আমার সঙ্গে বেইমানিটা করলি? আরে এই কথাটা তো ভাইস ভার্সা, যে ছুদি আমি তোকে বিশ্বাস করে
এত কিছু আমার পার্সোনাল লাইফের কথা বলেছি, এমনকি আমি হোটেলবাজি করছি আমার ভাইয়ের সাথে, সেগুলো তোকে ভিডিও কলিং করে দেখেছি, যেখানে এক মাথা সিঁদুর মোছা, হ্যাঁ সেই ফটো তুই স্ক্রিনশট করে রেখে দিয়েছিস আর বলেছিস দেখি দেবো দেখি দেবো দেখি দেবো। তাহলে তুই কেন বেইমানি করেছিস? তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার মানে কি এই তোকে বিশ্বাস করে কেউ যদি দুটো কথা বলে, কিছু দেখায়, আর সেটা নিয়ে তুই প্রতিদিন বলে দেবো বলে দেবো বলে দেবো করতে পারিস? তাহলে ছুরিটা কি তুই ভুকিস নি আগে? তোকেও পার্সোনালি বলেছিল আর তুইও ওকে পার্সোনালি বলেছিস, তাহলে তুই যেমনি বেইমানিটা করেছিস তাই তোকে রিটার্ন গিফটে সেই বেইমানিটাই ফিরিয়ে দিয়েছে। বুঝতে পারিসনি? তুই ওকে কেন বেইমানি করেছিস বলছিস, তাহলে সেম জিনিসটা তো তোর জন্য প্রযোজ্য নাকি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে তোর একটা আলাদা করে লেজ গজিয়ে আছে, আর তার জন্য তুই কিন্তু বেইমানি করতে পারিস, জায়েজ, কারণ কন্টেন্ট তোর কাছে সব থেকে আগে। আর সেই কন্টেন্টের জন্য তোকে ও বিশ্বাস করে যে যে জিনিসগুলো বলেছিল সেগুলো এসে হড়ড় 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 করে বমি করে তুই বলে দিস। তাহলে বেইমানিটা যখন তুই আগে করেছিস, তাহলে তুই অন্যজনকে কি করে এই কথাটা জিজ্ঞেস করতে পারিস রে বাপু, যে তুই আমার সঙ্গে বেইমানিটা কেন করলি? আরে যেমন দেবে তেমন নেবে, হ্যাঁ মানে যেমন দিবি তেমন নিবি, ইট ছুললে পাটকেল খেতে হবে, কেন বলে এগুলো? আর তুই তো বলছিস যে আমাকে কেউ যদি খুজলি করে, উংলি করে, তাহলে আমি তাকে একেবারে হাত নয় পা দেখিয়ে দেবো, তাই তো? তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তোকে যদি কেউ কিছু বলে তাহলে তুই তাকে সেই ব্যবস্থা করবি। তাহলে ম্যান্ডির ক্ষেত্রেও তো সহ্য শক্তির একটা লিমিট আছে। তো ম্যান্ডি যদি কোনো জিনিস দেখে যে তুই তার সঙ্গে বিট্রেমি দাগাবাজি করছিস, তুই তাকে তোকে যেগুলো বিশ্বাস করে তার মায়ের সম্বন্ধে বা হ্যানা ত্যানার সম্বন্ধে বলেছিল সেগুলো এসে তো তুই বলেইছিস, বাট সেগুলো তো তোকে কন্টেন্টের জন্য বলতে বলেছিল, বাট ওর ভাইয়ের সঙ্গে যে ইন্টুকুলুর ব্যাপার তোকে ছবি ফবি দেখেছিল সেগুলো তো বলতে পারেনি, বাট তুই এসে সেগুলো নিয়েও কন্টেন্ট করে দিয়েছিস, ইভেন ভয়েস রেকর্ড শুনিয়েছিস। কেন? স্যান্ডি তোকে উত্ত্যক্ত করেছে বলে। ম্যান্ডি কিন্তু সেদিনও তোকে বলেছিল আমি তো কিছু বলিনি, কিন্তু তোর বক্তব্য স্যান্ডি যখন বলেছে সেই এফেক্ট ম্যান্ডিকে নিতে হবে। তাহলে বিট্রেমি দাগাবাজি করার একমাত্র তুমিই আছো, অন্য কেউ করলেই জ্বলে ফেটে চৌচির হয়ে যাবে, তাই তো? আচ্ছা বাই দা ওয়ে, আজকের কতবার পজ করেছে দেখেছো? কতবার পজ করেছে দেখেছো তোমরা? হ্যাঁ, এটার মানে কি? ভরে ভরে কাস্টমার, ভরে ভরে কাস্টমার, ভরে ভরে কাস্টমার। তারপরে দেখো নি, আরে ওইটা বললো যে সবাই বলে না দোকানে খদ্দের নেই, তো দেখো বারবার পজ করতে হচ্ছে, বারবার পজ করতে হচ্ছে। আচ্ছা সবাই এমনি এমনি বলে কি? তোকে লাইভ করতে দেখেছে, তোর বোন আর তোর নিজের চ্যানেল একটা খুলেছিস তাতে লাইভ করতে দেখেছে, তোর ভাসুরের ওখানে লাইভ করতে দেখেছে চ্যানেলে, এবং শুধু তাই নয়, তুই তখন নেল আর্ট করছিলিস, ঠিক আছে? সেই সময় তুই নিজে বলেছিস 3 ঘন্টা সময় লাগে। তাহলে ভাই কারোর দোকানে যদি কন্টিনিউ কাস্টমার আসে, তাহলে সে বসে বসে 3 ঘন্টার দোকানে নেল আর্ট করাতে পারে? কি বলিস বলতো? ভালো করে ব্যাপারটা বোঝ। তারপরে তারা লাইভ করেছে 1.5 ঘন্টা 2 ঘন্টা, তার মধ্যে তো আমরা একটাও কাস্টমার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে দেখিনি। আজকের হঠাৎ করে তোকে বারবার পজ করতে হচ্ছে। পজ কি শুধু কাস্টমার আসলেই করে? ফোন আসলে করে না? হ্যাঁ কিরে, ফোন আসলে করে না? আর তোর ফোন আসাটা খুব স্বাভাবিক, যেভাবে স্কুটিটা চালাতে শেখাচ্ছিল না, পুরো ঘাড়ের কাছে রে ঠোঁটটা নিয়ে কুচুত কুচুত করে তোকে শেখাচ্ছে। হ্যাঁ পিছনে বসলে তো হবে। দারুণ কিন্তু সিনটা রে ভাই, মানে তুই সামনে, তোর পিছনে হুমড়ি খেয়ে তোর ভাগনা তোকে স্কুটি শেখাচ্ছে, হ্যাঁ তারপরে ঘাড়ের কাছে মুখ নিয়ে, সব থেকে সেন্সিটিভ জায়গা ঘাড়, তোমরা জানো? আমি ভিউয়ার্সদের জিজ্ঞাসা করছি, তোমরা জানো সব থেকে সেন্সিটিভ পার্ট হচ্ছে ঘাড়। সেইখানে যদি কারোর নিঃশ্বাস পড়ে কেমন একটা ফিলিংস হয় বলো, কী সেন্সেশনটা হয় বলো তো? যতই স্কুটি শেখাক বাপু আর যাই করুক, সেইখানে যদি একটা ব্যাটা ছেলে, সান্ডা গন্ডা ব্যাটা ছেলে স্কুটির পিছনে বসে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকে, তাহলে কীরকম হয় ব্যাপারটা? এবার তোমরা বলবে তোমরা সবেতেই নোংরামি খোঁজো। এমনি এমনি না, এমনি এমনি কিচ্ছু খুঁজি না,
সব তো সবার সামনে চলেই এসেছে, মানে ভাগনা কাণ্ড, ভগ্নু কেলেঙ্কারি সবই জানো, তার জন্যই কিন্তু এটা হচ্ছে, না হতো না। তাছাড়াও আমরা আমাদের বরেরা যদি আমাদেরকে এরকম ধরিয়ে শেখায় তাহলে আলাদা কথা, কিন্তু বাইরের কোনো ছেলে যদি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে ফেলে এরকম পরে স্কুটি শেখায় পুরো আগলে রাখার মতো রেখে, তাহলে সেটাতে একটুখানি অন্যরকম লাগেই, দৃষ্টিনন্দন অন্তত লাগে না, তাই না? যাই হোক, সেই বাচ্চাটা তো আর বাচ্চা নেই রে বাবা, 14 বছরের, এখন তো সে বুড়ো ধেরে 28 বছরের। তাহলে সেই খোকা মামির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আগলে রেখে স্কুটি শেখাচ্ছে, মানে এর থেকে ভালো সুযোগ আর কিছু হয় না। তাহলে সেটা নিয়েই তো বলেছে। আর তুই, হ্যাঁ তুই ভিডিওতে বললি একটা কথা, তুই বললি আর যাই হোক যদি কোনো জিনিসটায় মানে আমি বলতে পারছি না, তাহলে আমি মিথ্যা বলবো না, চুপ থাকবো। তুই কি করে এত মিথ্যা বলতে পারিস রে? ম্যান্ডিকে বলছিস যে তুই কি করে এত মিথ্যা বলতে পারিস? এরকম যদি পজিশন হয় তাহলে আমি সেখানে চুপ থাকবো। হ্যাঁ আমি জানি, তো জানি আমরা, তুই যে এখন চুপ আছিস ভগ্নু কেলেঙ্কারিতে, তুই বলেছিস, আমি কি বলেছি? আমি কি দেখিয়েছি? এই যে বারবার বলিস না কথাটা, দেখাস নি, কিন্তু আজকের কিন্তু এই ঘাড়ের নিঃশ্বাসটা আমরা দেখেছি। হ্যাঁ একদম, কি যেন 21 মিনিট 7 সেকেন্ড থেকে মনে হয় দেখেছি মোস্ট প্রবাবলি। আরে ভাই, কিছু ভিউয়ার্স আছে একেবারে টাইম মেনশন করে দিয়ে বলে যায়, তারপরে গিয়ে সত্যি দেখি ঘাড়ের উপর নিঃশ্বাস পড়ছে করে, আরে ভাই নাক দিয়ে, ওরে বাবারে, তোমরাও না যা তা একেবারে। যাই হোক, যেটা বলছিলাম শোনো, তো ও বললো সেই সব জায়গায় চুপ থাকতে হয়। তাহলে মামি নিজেই স্বীকার করলো, আরে বোতল মামি নিজেই স্বীকার করলো যে ভাই, যখন আমি দেখেছি যে আমি রাম ফাঁসা ফেসে গেছি, ঠিক আছে, আমি সেটা বলতে পারবো না যে এটা মিথ্যা, মানে প্রমাণ সবার কাছে চলে এসেছে, তাহলে আমি যদি স্বীকার করি ব্যাপারটা অন্য জায়গায় যাবে, তাহলে আমাকে চুপ থাকতে হবে। তার জন্যই তো ভগ্নু কেলেঙ্কারির যে গপ্পটা, সেটাতে আমাদের বোতল মামি পরিষ্কারলি চুপ, পিন্ট অফ সাইলেন্ট। আর সেখানে বক্তব্য আমি বলেছি, আমি দেখিয়েছি, তোমরা যা ভাবার ভেবে নাও। আচ্ছা কেন, আমরা কি ভাবুক নাকি যে আমরা ভেবে নেব? আমরা তো শুনতে পেয়েছি, কানে কানে পাক দিয়ে শুনতে পেয়েছি। হ্যাঁ মানে তোর এই ভগ্নুর গল্পটা, ওই যে তোর হুলা হুলা কান্না, উলা হুলা কান্না, হ্যাঁ তারপরে শুনতে পেয়েছি তুই নাঙ্গু পাঙ্গু হয়ে রাস্তায় নাকি বেরিয়ে যাবি নাচবার জন্য। হ্যাঁ তোর ভগ্নুর বিয়ে যখন ঠিক হবে তখন। এবার সেটা কোন দিন হয়েছিল সেটাও তুই বলেছিস, প্রথম রাতে যেদিনকে তোরা পাশাপাশি আরে বসে শুয়ে যেরমভাবে ছিলিস আর কি, তারপরেই তোর মানে একটা ইন্টিমেট ব্যাপার স্যাপার হলে তারপরে মানুষের কী হয়, একটা ফিলিংসটা সেই লেভেলে গ্রো করে। আর সেই জায়গা থেকেই তুই এই কথাটা তখন বলেছিলিস উলাহুলা কান্না করতে করতে। তাহলে তুই যে চুপ এখন রয়েছিস এই ব্যাপারটাতে, এটা ক্লিয়ার যে তুই সত্যি বলেই চুপ করে আছিস। দেখ তুই বারবার প্রমাণ দিয়ে দিস, আমি কী করবো বল? তুই প্রমাণ দিলে তো আমাদেরকে বলতেই হয়, তাই না? আচ্ছা বাই দ্য ওয়ে, আচ্ছা তোর আর ম্যান্ডির কথা হচ্ছিল, তুই সেখানে হঠাৎ করে ওই হাটকে কেন টেনে নিয়ে এলি? হ্যাঁ আচ্ছা, আরে চুলকে দিক ঘা করার জন্য না? তুই জানিস যে এটা বললে আবার একটা কন্টেন্ট আসবে, তুইও চাস, তুইও ম্যান্ডির মতো চাস আমাকে নিয়ে কন্টেন্ট হোক, হ্যাঁ আমাকে নিয়ে কন্টেন্ট হোক, এটা চাস, তার জন্য ঢালি। তুই কি বলছিস যে আচ্ছা ম্যান্ডি, তুই যে আমাকে বলছিস সেই কথাগুলো যে দোকানে মাছিমারি, তো সেটা তুই যাকে দাদা পাতিয়েছিস তাকে বলতে পারবি, মানে তোর যে দাদা হয়ে তাকে বলতে পারবি। আরে তুই কিরম অকাট মূর্খের মতো কথা বলিস, না অকাট না আকাট মূর্খের মতো কথা বলিস। দেখ তোর দোকানটা তুই ভাড়া নিয়ে নিজে চালাচ্ছিস, অ্যাকচুয়ালি তুই যতই ভাড়া নিস সেটা এখন তোর নিজের দোকান, ভাড়াটা তোকে গুনতে হচ্ছে কিন্তু নিজের দোকান, তোর নিজের বিজনেস। আর আরেকজন যার কথা বলছি সেটা তার নিজের বিজনেস নয়, সে দোকানে কাজ করে, সে যায় আসে পয়সা পায়, পরিষ্কার কথা। তার একটা বিক্রি হলেও পয়সা পাবে, তার 10টা বিক্রি হলেও পয়সা পাবে, তার বিক্রি না হলেও সে পয়সা পাবে, সেই হিসেবেই তাকে রাখা হয়েছে। কারণ দোকানে তো কর্মচারী হিসেবে যখন রাখা হয় তখন তো দোকানে আমার ক টাকার বিক্রি হচ্ছে সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে ভাই তোমার দোকানে আমি সময় দিচ্ছি, লেবার দিচ্ছি, তুমি ভাই আমাকে পয়সা পিটিয়ে দেবে যেটুকুনি দেওয়ার, ঠিক আছে? তোমার হিউজ ইনকাম হলেও যা দেবে, তোমার এইটুকুনি ইনকাম হলেও তাই দেবে, আমি সেই শর্তে রাজি হয়েছি। তাহলে যার নিজের দোকান নয়, যে লোকের দোকানে কাজ করে, তার কি সেই ফিলিংস থাকবে? কাস্টমার এলো গেল, এই হলো সেই হলো, আর মাছি মারে, তার ফিলিংস থাকবে? আর সেই যে দোকানদার, তাকে তো আমরা কেউ চিনি না,
সেই দোকানদারের ক পয়সা ইনকাম হচ্ছে, ক পয়সা লাভ হচ্ছে না হচ্ছে আমাদের জেনে কি হবে? ঘন্টা। তার কটা 36 রকমের বিজনেস আছে কিনা আমরা জানি? ঘন্টা আমাদের। তাই ওখানে ক পয়সা ইনকাম হচ্ছে, সে মাছি মারছে, সেটা জেনে আমাদের কি হবে? মানে এই যে ম্যান্ডির কি হবে? ম্যান্ডির তো কিছু লাভ নেই, তো ম্যান্ডি তাকে বলতে যাবে কেন? ওটা কি তার নিজের দোকান? দোকানের সিস্টেমে সে দোকানদারি করতে আসে, কর্মচারী হিসেবে রেখেছে। এবার তার পারফরমেন্স দেখে তাকে তার মালিক পয়সা দেবে, ঠিক আছে? তো এত বছর সেই দোকানে যখন কাজ করছে, নিশ্চয়ই মালিকের সঙ্গে সেই ব্যাপারটা রয়েছে, তাই ওই দোকানে রয়েছে। হ্যাঁ, দোকানটায় যদি মানে ওর কাজ দেখে লোকের অপছন্দ হতো, নিশ্চয়ই ওর মালিক অনেক দিন আগেই তাকে বের করে দিত। তো আমি তো যবে থেকে মানে কন্ট্রোভার্সি ভিডিও করছি, দেখছি ওই দোকানেই কাজ করে, মানে ওই একই দোকানে কাজ করে। তাহলে নিশ্চয়ই ওর মালিকের পোষাচ্ছে, তাই রেখেছে। তো তার তো নিজের ব্যবসা নয়, তাকে বলারও তো দরকার নেই। তুই যেমনি তড়িঘড়ি করে অনলাইন অফলাইন করবি বলে একই সঙ্গে দোকানদারি করলি, এবং দোকান খুলেই তুই মাছি মারতে দেখলে তুই তো নিজেই স্বীকার করছিস ম্যান্ডি তোকে ভালোবাসে। খারাপ লাগে না বল? তুই তো বেশ জুত করে দোকানটা করলি যে ভাই আমি অনলাইন কেন, অফলাইন থেকেও সেল করব। তাহলে সেই জন্য তোকে দেখে ওর কষ্ট হয়েছে। তোকে তো ভালোবাসে, তুই নিজে স্বীকার করলি আমাকে এত ভালোবাসিস, তাহলে সেই জন্য তো সে তোকে বলছে। মানে আর যার কথা বলছিস তাকে নিয়ে সে কনসার্ন নয়। কেন না? তার সে ওই দোকানে কর্মচারী, তার নিজস্ব কোনো ব্যবসা নয় ওটা। তাহলে সে ভাড়মে যাক, ওর কি? ভাড়মে যাক, যে কাজ করে পয়সা নেয় করে, মানে সেই দোকানদারকে নিয়ে ওর চিন্তাভাবনা হওয়ার কথাই নয়। আর ওই দোকানে যখন কে কাজ করছে সে পয়সাটা যদি পাচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে তার। সেখানে ম্যান্ডি কেন সেই ব্যাপার নিয়ে কনসার্ন হবে? তোকে নিয়ে কনসার্ন কারণ তুই তো বেশ নাটকীয়ভাবে শুরু করেছিলিস, তার জন্য। আর শোন, এটা তোকে বলতে হবে না, গড়িয়াহাট, বেহালা, হাতিবাগান এসব জায়গা, মানে যেগুলো আমাদের এই দিককার, তো সেই সব জায়গায় গেলে না পরিষ্কার বোঝা যায় যে দোকানদারদের কি হাল। এই যে এখন মল কালচার চলে এসেছে আর অনলাইন কালচার চলে এসেছে না, এখন বেশিরভাগ লোক সুখী হয়ে গেছে। মলে যাব, দেখে নিয়ে চলে আসবো, আর না হলে বাড়িতে বসে ফোন টিপবো চলে আসবে, ফোন টিপবো চলে আসবে। তুই নিজেও করিস, তুই তো জানিস। তাহলে সেখানে কে ভাই দোকানে যেতে যায়? বেশিরভাগ লোক দেখতে চায় না। আর এটা একটা নেশা, এই যে অনলাইন শপিং, এটা হচ্ছে একটা নেশা। এটা যত দেখবে তত ইচ্ছা করবে। আর এত লাইভ হয় প্রতিদিন প্রত্যহ, শাড়ির লাইভ থেকে আরম্ভ করে তোমার কি বলবো, চুড়িদারের লাইভ থেকে আরম্ভ করে, নাইটির লাইভ থেকে আরম্ভ করে, এত লাইভ হয় চিন্তার বাইরে। তো সেইগুলো যদি তুমি কন্টিনিউ দেখতে থাকো সময় দিয়ে, তাহলে তোমার ইচ্ছে হবেই 10টা দেখার পর একটা নেয়ার। এটাই হচ্ছে এই বিজনেসের ট্রিক, বুঝেছো? মানে আমি এটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি। মানে ধরো আমি নাইটি কেউ বিক্রি করছে, আমি প্রতিদিন তার নাইটি দেখবার জন্য আমি প্রতিদিন তার লাইভে জয়েন করছি। এবারে 10 দিন দেখার পর একদিন আমি নেবই, সেটা হয়তো আমার প্রয়োজন নাও হতে পারে। আর দোকানে গিয়ে আমরা তখনই কিনি যখন আমাদের প্রয়োজনটা হয়, মানে কোনো কিছু কিনতে গেছি, তার জন্য প্রয়োজন হয়েছে বলে গেছি। এবার সেই সময় অনেক অপ্রয়োজনীয় জিনিসও কিনে নিয়ে আসি। আর অনলাইনে ব্যাপারটা টোটালি বেশিরভাগ ক্ষেত্রেই অপ্রয়োজনীয় হয়। আমাদের ওই সব জিনিসের সেই সময় হয়তো প্রয়োজন নয়, কিন্তু দেখে ভালো লেগে আমরা কিনে নিই, তো সেটা নেশা। তো দোকান আর মানে অনলাইনের বিজনেসের তফাৎটা এই কারণেই হয়ে যাচ্ছে। তাই আজকের ডেটে গড়িয়াহাট, বেহালা, হাতিবাগান এইসব জায়গায়, মানে যে ছোটো ছোটো দোকান আছে বা ফুটপাত আছে বা এইসব জিনিস দেখলে না মায়া লাগে। কাস্টমার নেই, বলতে গেলে কাস্টমার নেই। আগে ছোটোবেলা থেকে আমার যেহেতু অগাস্ট মাসেই জন্ম, তাই জন্য আমাদের পুজো আর তারপরেই চলে আসে 1-2 মাসে। তো অগাস্ট মাসে কি হয়, নতুন কালেকশন অল্প পরিমাণ ঢোকে, কিন্তু ভিড়টা কম থাকে। এই প্যাচপ্যাচে কাদায় কেউ বেরোতে চায় না। তার জন্য আমরা বেশিরভাগ সময় আগে ওই সময় শপিং করে নিতাম। তাহলে কে অন্তত আমারটা করে নিতাম, কারণ তাহলে কে যে দেখার সুন্দর জিনিসও পেয়ে যেতাম, আর তারপরে হচ্ছে ভিড়টাও কম থাকতো। পুজোর সময় প্রচুর ভিড়, কালেকশান সব দেখায় না, তো তার জন্য করতাম। কিন্তু এখন তো এরকম ব্যাপার নেই। এখন আমরা জানি অনলাইনে সমস্ত আছে, যখন বলবো তখন জিনিসটা চলে আসবে। তো এই হচ্ছে অনেক ব্যাপার। তো যাই হোক, এগুলো একটা নেশা, অনলাইনে শপিং, যেটা দোকানে গিয়ে শপিংয়ে কিন্তু ওই নেশা থাকে না। তো তার জন্য তোর মাছি মারছে দেখেই, তোকে তো ভালোবাসে, তার জন্যই বলেছে কথাটা। আচ্ছা ভাই, তুই সবসময় কেন বলিস রে যে এর দিব্যি, ওর দিব্যি, তুই শনিদা দেবতার দিব্যি দিয়ে বল, আমি হচ্ছে লোকনাথ বাবাকে স্মরণ করে বলছি। শোন,
তোরা দুজনেই হচ্ছে গ্রেট মিথ্যাবাদী, গ্রেট মিথ্যাবাদী। তোরা নিজেদের স্বার্থে ভগবানকে নিয়ে এর আগেও নাটাঙ্কি করেছিলিস। তুই লোকনাথ বাবার হাতে মানে মাথায় হাত দিয়ে বলেছিলিস, ও শিবশম্ভুকে কোলে নিয়ে বলেছিল। এবং তোরা দুজনেই গ্রেট মিথ্যাবাদী। আর তোরা যখনই কাজ হয় মানে কতটা স্বার্থপর তোরা দেখ, তোরা ভগবানকে যখন তখন ইউটিলাইজ করে নিস, কি তার দিব্যি দিয়ে বলছিস কেন? তোদের কনফিডেন্ট নেই, মানে কনফিডেন্স নেই যে তোরা নিজের এতে বলবি যে আমার কথাটা এইটা আমি বলছি এটা সত্যি। তোদের ঠাকুরের দিব্যি, সন্তানের দিব্যি দিতে হয় কেন রে? তোদের অসভ্যতাম করার জায়গা পায় না। বলছে আমাকে একজন ফোনে বলেছে যে সবসময় শেরু বাবার দিব্যি দেবে না, তাই জন্য আমি আর দিচ্ছি না। কেন দিবি? কেন দিবি? বাচ্চা কি খেলনা মোয়া? সে নিজের মানে পোষ্য সন্তান হোক আর এমনি সন্তান হোক, যখন তখন তোদের প্রয়োজনে তোরা তাদেরকে দিব্যি টানবি, এটা প্রমাণ করার জন্য তাকে আমি কত ভালোবাসি। কাউকে ভালোবাসলে যে কোনো পরিস্থিতিতে তাকে ধরে টানাটানি করে। যারা এই বাচ্চাগুলোর দিব্যি দেয় না, আমার তাদের দেখলে মনে হয় 2-4 ঘা দিই একেবারে। এরা সব সময় এরকম করে। আর ম্যান্ডির কথা বাদ দে, ওর মানে র্যান্ডমলি দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কালীর দিব্যি বলে মিথ্যা কথা বলে যাচ্ছে, মা কালীর দিব্যি বলে মিথ্যা কথা বলে যাচ্ছে। ওরা আবার ব্যাপার। তো শনিদেবের দিব্যি দিয়ে কি ও সত্যি কথা বলতে বাধ্য? ওর কাছে ওই সব ভয় ডয় কিছু নেই। দেখো ভাই, শনিদেব হচ্ছে কর্মফলদাতা, ঠিক আছে? তো মিথ্যা বলুক সত্যি বলুক যাই বলুক, তার থেকে এটা প্রমাণ যে যেগুলোই বলবে সঙ্গে সঙ্গে এসে সেই কর্মফলটাও পেয়ে যাবে। তো ওর ডেসপারেট, ওর ভয় কম, তো কর্মে বিশ্বাসী। ও জানে যে আমি এরম মিথ্যা বলবো তাহলে আমার কৃতকর্ম ভুল হবে, তাতে ওর কিছু আসে যায় না, ঘন্টা ফারাক পড়ে। এইবার তোর একটা কথা হচ্ছে যে যদি আমি সত্যি না বলতাম তাহলে আমি বললেই ওকে দৌড়াতে হয় কেন? কখনো মল্লিকার বাড়ি, কখনো এখানের বাড়ি, কখনো ওখানের বাড়ি, কেন দৌড়াতে হয়? যদি আমি মিথ্যা কথাই বলতাম তাহলে তো দৌড়াতে হতো না। না না, তুই সত্যি কি মিথ্যা বলেছিস সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুই উগড়েছিস। তুই কীরকম টাইপের পাবলিক বলতো? যখন তোর সঙ্গে কারো সম্পর্ক থাকবে তুই তার থেকে সব শুনে নিবি, ঠিক আছে? তোকে সে বিশ্বাস করে বলল, তুই হচ্ছে বিশ্বাসের পাত্রী নোস, তোকে বিশ্বাস করা যায় না। তো যখন তোর মনে হবে যে বেইমানি করব, তার সঙ্গে আমার সঙ্গে ও এগুলো করেছে, তাহলে তার সব কিছু ফাঁস করব, তখন তুই চলে আসিস যে হল করে যেগুলো বলেছে সেগুলো তুই কন্টেন্ট হিসেবে বিক্রি করতে, বুঝেছিস? সামাজিক মাধ্যমে কন্টেন্ট হিসেবে বিক্রি করিস। এই যে মল্লিকার যে ব্যাপারটা হচ্ছে, যাই বলে থাক মল্লিকার নামে, ভুল বলুক ঠিক বলুক, মল্লিকার নামে বলেছে, তোকে বিশ্বাস করে বলেছে, তুই সেই বিশ্বাসটা রাখতে পেরেছিস? তুই এসে সেটা ভিডিওতে ফ্যাচ করে বলেছিস। আচ্ছা, ওটা ওর ছোটো কাকির নামে, ননদের নামে যেগুলো বলেছে সেগুলো যে তোর কাছে বলেছে, তুই সেই বিশ্বাসটা রাখতে পেরেছিস? এসে ফ্যাচ করে বলেছিস। এবার ও বলছে না এগুলো মিথ্যা কথা, হ্যাঁ ওগুলো সত্যি কথা না। দেখ আমি একটা কথা বলি, তুই বলেছিস যে ম্যান্ডি সত্যবাদী, তুই বলেছিস যে ও যে মানে ননদের নামে যেগুলো বলেছে সেগুলো সব সত্যি, তার জন্য না কন্টেন্ট করেছিস। ছোটো মার নামে যেগুলো বলেছে সেগুলো সব সত্যি, তার জন্য না কন্টেন্ট করেছিস, তুই বলেছিস। তাহলে এবার তোরা কে মিথ্যাবাদী কে সত্যবাদী তোরাই জানিস, সেটা আমাদের জানার দরকার নেই। কিন্তু তুই যে কোনোভাবেই পেটে চেপে রাখিস না কন্টেন্টের জন্য, কারোর পার্সোনাল কথা তুই নিজের কাছে রাখিস না, সমস্ত এসে কন্টেন্ট আকারে বিক্রি করে দিস, অর্থাৎ তুই যে বিশ্বাসের যোগ্য নয়, ঠিক আছে? কারণ তুই মানে অ্যাকচুয়ালি তুই কি বলবো আর কি, এখানে তো বেইমানি করা, তাহলে আর তোকে কি বলা যাবে? তুই তো মানে ও তোকে বিশ্বাস করে বলেছে সেইগুলোর ধাজিয়া উড়িয়ে দিয়েছিস শুধুমাত্র 2 কাটা পয়সার জন্য, তো তাই জন্য তো কন্টেন্ট করেছিস, নালে কেন তুই এসে কন্টেন্ট করে বিক্রি করেছিস? তাহলে আজকের ডেটে তুই ওকে বেইমান বলছিস কোন জায়গা থেকে? তুই নিজে কত বেইমানি করে রেখেছিস তুই জানিস? তোর ইয়ত্তা আছে? তুই পয়সার জন্য, কন্টেন্টের জন্য সমস্ত কিছু পার্সোনাল কথা যেগুলো তোকে ও শেয়ার করেছে সেগুলো বিক্রি করে দিয়েছিস, তাহলে তোকে কি বলবে? তো যাই হোক, যেটা বলছিলাম, তুই বলছিস যে আমার যদি পোষ্যর প্রতি ইমোশনাল ব্যাপারটা যদি ফেক হয়, ইমোশনটা না হয়, তাহলে তুইও তোর বাচ্চার প্রতি যেটা করিস সেগুলো সব ফেক, যেগুলো দেখাস সব ফেক। এটা তুই আগেও বলেছিলিস, ঠিক আছে? যে আমার যদি সব ইমোশন ফেক হয় তাহলে যে পোষ্যদের নিয়ে ভিডিও করা হয়, এই করা হয়, সেই করা হয়, সেগুলো সব ফেক। তুই প্রতিনিয়ত যেগুলো করিস সেটা বোঝা যায় তুই কি করিস, ঠিক আছে? ভালোবাসলে কখনো সেইগুলোকে আধিক্যতার স্বরূপ দেখাতে হয় না। এবার তুই যে বলছিস না তোর মেয়েকে যে গিফটগুলো দেয় সেগুলো হ্যানা ত্যানা এগুলো করে, হ্যাঁ সেগুলো তো কন্টেন্টই করে, ওগুলো কন্টেন্টই তো করে, যে এই দিয়েছি ওই দিয়েছি, এই কিনেছি, এই করেছি সেই করেছি,
এগুলো তো সব কন্টেন্টের জন্য করে আদিক্ষেতাগুলো, তো সেটা বুঝিস না? তো তোদেরকে আমি দুজনকেই জানি, দুজনেই সমান, মানে নটাঙ্কি বাজে সমান। তোদের আদিক্ষেতা দেখানোর জায়গা, তোদের নিজেদের সন্তান এত ভালোবাসা বাসিস তোরা, তোরা এত ইমোশনে জর্জরিত, সেগুলো কন্টেন্ট আকারে মার্কেটে তোদের বেচতে হয়, এটাই হচ্ছে তোদের প্রবলেম, বুঝলি? তো যাই হোক, কথাটা হচ্ছে কি বলতো, যে তুই যে বলছিস না তোর দম থাকলে একটা ভিডিও করে দেখা, কি দেখাবে, কি বলবে? আর ও ধর দম থাকলেও শনিদেবকে নিয়ে মিথ্যা কথা বললো, তাহলে কি প্রমাণ হলো? আর তুই কি বলছিস, তাহলে আমি আর এই রকম ভিডিওতে বলবো না। দাঁড় দাঁড়, তুই তো সবই বলে দিয়ে ভিডিও করেছিস, তুই তো সমস্ত জিনিস ফেচকেই ভিডিও করেছিস, আবার তুই বললে আবার তোর গাল জ্বালা করে যে আমার শুধু নাকি কোনো লজিক থাকে না, শুধু নাকি ভিতরের খবর। তুই নিজে বল, এই মল্লিকার কথা, ননদের কথা, ছোট ননদের কথা, শাশুড়ির ওর মায়ের কথা, এগুলো কোনটা ভিডিওতে দেখানো, কোনটা ভিডিও টু ভিডিও করেছিস? সে প্রত্যেকটা জিনিস তো ভিতরের খবর, আর তুই সেগুলো বেচেই তো কন্টেন্ট করছিস। অ্যাজ অন ডেট মল্লিকা, ননদ, হ্যানা তানা নিয়ে অ্যাজ অন ডেট তুই কন্টেন্ট করছিস, তাহলে কি? তুই এখনও পর্যন্ত বলছিস যে তাহলে ওর ননদকে হয়তো এখন হয়তো প্রবলেমটা সলভ হয়ে গেছে। আচ্ছা, তখন আমাকে বলেছিলিস, তা তখন তোকে বলেছিল সেইটা এসে তোকে এখন ভিডিওতে বলতে হবে? যে না দেখো এরা যে দেখায় যে আমাদের মধ্যে খুব বন্ধন, এটা আদতে সত্যি না, সেটা সবাই বোঝে। তুই ওই প্রমাণগুলো না দিলেও বোঝে যে এগুলো কন্টেন্টের জন্য অনেক কিছু করে, ঠিক আছে? ব্লগাররা তো সবই নাটকের জন্য করে, তো সেটা সবাই বোঝে। তাহলে তুই ফালতু কেন এই ঝামেলার মধ্যে পড়িস? তুই তো সবই এসে ফেচকে দিস। তুই সত্যি কি বিশ্বাসযোগ্যতা রেখেছিস কারোর? রেখেছিস? রাখিস নি তো, তাহলে বড় বড় কথা বলতে আসিস? কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, মানে আমি এবার বুঝলাম এরা একে অপরের উপর অবসেসড কেন, ঠিক আছে? আর ভালোবাসাবাসিটা কোথা থেকে? হ্যাঁ, এরা দুজন দুজনকে খুব ভালোবাসাবাসে, এদের যেমনি 36-এর আঁকড়া তেমনি ভালোবাসাটাও সেই লেভেলের। হ্যাঁ, তোমরা ভেবো না এদের ঝগড়া সারা জীবনের জন্য থাকবে না, দুদিন পর দেখবে আবার লেজ উঠিয়ে 4 নম্বর ফিলিংসের মেলামেশা শুরু হয়েছে। আর দুজন দুজনকে দরকার, এখন কন্টেন্ট হচ্ছে, দুজনেরই তো প্রফিট হচ্ছে, এখন ম্যান্ডিরও প্রফিট হচ্ছে, বোতলেরও প্রফিট হচ্ছে, কারণ দুজন দুজনকে কন্টেন্ট করে ভালোই মুনাফা ইনকাম করছে। আর আমাদেরও লস হচ্ছে না কারবারে, এটা আমি বুঝি, আমাদেরও লস হচ্ছে না, ঠিক আছে? ওরা মিললেও আমাদের লস নেই, ওরা আলাদা হলেও আমাদের লস নেই। আমাদের যারা যা কন্টেন্ট থাকবে আমরা তাই সেটা করবো, কিন্তু ওদের এখন লাভ হচ্ছে, তাই লাভ ওঠাচ্ছে, ফায়দার জন্য ওদের সম্পর্ক, এ তো পরিষ্কার, সে ভালোবাসা হোক আর খারাপ বাসার হোক। তো এটাই ছিল। যাই হোক, টাটা।